এক খোলা মাঠে এসে থামে গাড়ি। মিনহু ইশারায় নামতে বলে তেকে। অপেক্ষা করতে বলে দিয়ে মিনহু গাড়ি নিয়ে কিছুটা দূরে চলে গেল। জাঙ্কুকের নির্দেশ এটা, তাদের প্রাইভেসি চাই। তাই তেকে নির্দিষ্ট জায়গাতে পৌঁছে দিয়ে যেন মিনহু চলে যায় এমনটা বলেছে সে। তে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সামনের দিকটাতে। সেখানে একটা চাউনি আছে, উপরে টিন বাঁধানো, মাঝখানটায় বাঁশ আর চতুর্দিকে বসার জন্য বিন্যাস মতন কয়েকটা সিট বসানো। সিঁড়ি ডিঙিয়ে চাউনিতে উঠতে দু হাতে তালিতে দু হাত দিয়ে উত্তাপ করার চেষ্টা করে। হাত কেমন হিম ভাব টেনে নিয়েছে নিজের মাঝে, যেন বরফ। 4 মিনিট বাদেতে শুনতে পায় বাইকের কর্কর শব্দ। ঠিক তখনই সে বাম দিকে তাকায় ঘাড় বাঁকিয়ে। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে তৎক্ষণাৎ নজরে পড়ে তার। জাঙ্কুক নেভি ব্লু রঙের শার্ট পরে আছে। শার্টটা ঘামে ভিজে চুপচুপ হয়ে তার শরীরের সাথে একদম এটে সেটে মিশে রয়েছে। এতে তার ফিটফাট সুদর্শন দেহটা স্পষ্টত রূপে বোঝা যাচ্ছে। তবে তে খেয়াল করলো জাঙ্কুক আগের থেকে কেমন রোগা রোগা হয়ে গিয়েছে। মাথা হতে কালো রঙের হেলমেটটা খুলতেই নজরে আসে তার নির্জীব চেহারা। জাঙ্কুকের চোখের চারদিকে কালচে ভাব, গোলাপি রঙের ঠোঁট দুটো শুষ্কতায় মগ্ন, বড় ছোট চোখ দুটো ছোট্ট হয়ে আছে। সর্বমুখে ফ্যাকাশে রূপ ধারণ করেছে এক প্রকার। তে কেঁপে উঠে। 1 মাসের ব্যবধানে এই কি হাল হয়েছে জাঙ্কুকের? এই অবস্থা কেন এই লোকটার? জাঙ্কুক হেলমেট রেখে দিয়ে তড়িৎ বেগে চাউনিতে এসে উঠলো। হেলে দুলে এগিয়ে এসে সে এক প্রকার জাপটে ধরলো তেকে। এই তো তার বুকের ব্যথা যেন মিটে গেল এবার। ভেতরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় একদম শান্ত রূপে রূপান্তরিত হলো। এতদিন যাবৎ রুখে থাকা স্বাভাবিক শ্বাস এবার ঠিকঠাক ভাবে চলছে। ইস, এত প্রশান্তি মিলল হৃদয়ে। এমন একটা মুহূর্ত যদি সে হৃদয়ের ক্যানভাসে এঁকে নিতে পারত তাহলে বড্ড বেশি ভালো লাগতো। আধা ঘন্টা হওয়ার পর জাঙ্কুক তে থেকে সরে যায়। তে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তার কাঙ্ক্ষিত মানুষটার হৃদস্পন্দন গুনছিল। জাঙ্কুক সিটে বসে ইশারায় তেকে বসতে বলল। তে বিনা বাক্যে বসে পড়ে জাঙ্কুকের পাশে। কেমন আছো তে? তে এই মুহূর্তে চিল্লিয়ে বলতে ইচ্ছে করলো, আমি ভালো নেই জাঙ্কুক, একটুও ভালো নেই। আপনাকে ছাড়া কেমন যেন আমার দম বন্ধ লাগে। এমনটা কেন হয় জানা নেই আমার। তবে আপনি পাশে থাকলে আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হিসেবে নিজেকে মনে করি। কিন্তু তে অভিমানী কণ্ঠে বলল, ভালো আছি অবশ্যই, খুব বেশি ভালো আছি, বুঝলেন? ও, তা আমায় জিজ্ঞেস করবেন আমি কেমন আছি? জিজ্ঞেস করার কি আছে, নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকার জন্যই তো আমাকে দূরে সরিয়ে রেখেছেন। তের ঝাঁঝ মেশানো কণ্ঠস্বর শুনে জাঙ্কুক অবাক দৃষ্টিতে তাকালো। পরবর্তীতে সে মৃদু হাসি দিয়ে বলল, ভালো থাকার জন্য তো তোমায় আমি দূরে পাঠিয়েছি তোমার নিজ নিরাপত্তার জন্য। তে তুমি আমার সাথে থাকলে সেফ থাকবে না। এখানে তোমার সাথে দেখা করতে এসেছি অনেক ঝড় মিটিয়ে। আমি বিয়ে করেছি এটা সবাই জানলেও কেউ জানে না কাকে বিয়ে করেছি। তোমাকে কেউ সন্দেহ করবে না, কারণ তোমার বয়স অল্প। এখানটাতে অল্প বেশি মেয়েদের বিয়ে হয় না। তারপর আমি অল্প বয়সী কাউকে বিয়ে করব এটা কেউ ভাবতেই পারবে না। আপনি প্লিজ এসব কাজ থেকে দূরে সরে আসুন না। এমন কাজে যুক্ত হওয়ার মানে হয় যেখানে নিজের জীবনে সেফ না, না পরিবারে কারো জীবনের গ্যারান্টি আছে। না থাকুক আমার জীবনের গ্যারান্টি, আমার প্রাণের বদলে যদি অন্য 8-10টা প্রাণ বাঁচে তাতেই চলবে। বর্তমান এমপি পদে থাকা কিছু মানুষ শুধু নিজের স্বার্থই দেখে, আর 5টা মানুষ না খেয়ে মারা গেলে তাদের কিছু যায় আসে না। আল্লাহ যদি রহম করেন তাহলে আমি বিজয়ী হলে আলাদা কিছু করতে চাই। কিন্তু জাঙ্কুকের ঠোঁটে নিজের আঙুল রাখে। নো মোর ওয়ার্ডস, এখন বাসায় যাও। তে জাঙ্কুকের দিকে বিচলিত দৃষ্টিতে তাকায়। মাত্রই তো আসলাম, আর একটু থাকি। তের উত্তেজনা দেখে জাঙ্কুক মৃদু হাসে ফের। না, আমার কাজ আছে, যেতে হবে, বাসায় যাও। জাঙ্কুক ফোন করে মিনহুকে কল দিয়ে বলল তেকে নিয়ে যেতে। তের বিষণ্ণ চাহনি, তার ইচ্ছে করছে না যেতে। তের মন বলেছে জাঙ্কুক ভালো নেই, একটুও ভালো নেই সে। তের দরকার তাকে, কিন্তু বাসায় বিষণ্ণ চেহারা নিয়ে প্রবেশ করে তে। জিন তা দেখে কষ্টে নিজের কান্না লুকায়। সে এগিয়ে গিয়ে বলল, কিরে এমন মুখ করে আছিস কেন? জাঙ্কুকের সাথে দেখা করে এলি? এখন তো খুশি হওয়ার কথা। মাত্র 5 মিনিট ছিলাম তার কাছে মামি, তিনি খুব শুকিয়ে গিয়েছেন, ভালো নেই তিনি। আমাকে কেন নিচ্ছে না তার সাথে? নিবে তো, মন খারাপ করিস না, যা এখন ফ্রেশ হ জলদি। তে চলে যাওয়ার পর নিজের কান্না ধরে রাখতে পারলো না জিন, হু হু করে কেঁদে দেয় সে। তের সাথে দেখা করে এসে জাঙ্কুক ভেবেছিল যে সে কাজে খুব জোর পাবে, কিন্তু না, হলো তার উল্টোটা। তার মন সে তের কাছে পেলে এসেছে, চারদিকে শুধু তেকে দেখছে। বুকে জ্বালা পোড়াটা আজকাল বেশি করেছে। ইস, আফসোস হচ্ছে তার। কেন যে দেখা করতে গেল মেয়েটার সাথে।
বেডে শরীর এলিয়ে দেয় জাঙ্কুক। ক্লান্ততা যাচ্ছেই না, যাবে না। তেকে সামনে না পেলে এই প্রেমের ক্লান্ততা কখনোই যাবে না তার। ফোন আসার শব্দে ধ্যান ভাঙে তার। সুগা কল দিয়েছে। রিসিভ করতেও পাশ হতে সুগা চিন্তিত কণ্ঠে বলতো, তুই কি জেহবকে তোর বাসায় যেতে বলেছিস? আজ দেখলাম আঙ্কেল আন্টির বাসা হতে বের হচ্ছে জেহব। জাঙ্কুক লাফ দিয়ে উঠে বিস্মিত কণ্ঠে বলল, স্ট্রেঞ্জ, আমি কেন যেতে বলবো জেহবকে আমার বাসায়, তাও যেখানে তে আছে? তাহলে জেহব গেল কেন দোস্ত? নিশ্চয়ই কোনো তালগোল পাকিয়েছে। ওর হাব ভাব সুবিধার ছিল না। আচ্ছা তুই রাখ, আমি মাকে কল করে দেখছি। ডান, আপডেট দিস। জাঙ্কুক কল কাটতে দেখে জিনের 14টা কল এসেছে তার ফোনে। জাঙ্কুকের মনে ভীতি জন্মালো। শুষ্ক ঢোক গিলে সে জিনের নাম্বারে ফোন দেয়। সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যায় ফোন। ও পাশে জিন কান্নারত কণ্ঠে বলল, জাঙ্কুক তুই জলদি বাসায় আয়। তে টুট টুট টুট। কল হুট করে কেটে যাওয়াতে জাঙ্কুক আরেক দফা চমকে যায়। হাজারো চিন্তা এসে ভর করেন নিউরনে। জিন কাঁদছিল কেন? তের ব্যাপারে বা কি বলতে দিয়েছিল সে? পুরো ঘরময় পায়চারি করছে জাঙ্কুক। মাঝে মধ্যে ব্যাকুলতা নিয়ে তের রুমটার দিকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু প্রতিবারে সে ব্যর্থ হয়ে দীর্ঘশ্বাস ফেলেছে। জাঙ্কুকের পায়চারি করা দেখে নামজুল রেগে যায়। অযথা পায়চারি করছো কেন তুমি? তের কি হয়েছে? ও ঠিক আছে কিনা তা নিয়ে কি তোমার একটু মাথা ব্যথা নেই? জাঙ্কুকের দমন করার আগ মুহূর্তেই তরতাজা হয়ে ওঠে। ক্ষুব্ধ দৃষ্টিতে সে তাকায় তার বাবার দিকে। জাঙ্কুক নামজুনকে কি বলবে? তার বুকের ভিতরে যে বিশাল ঝড় বয়ে যাচ্ছে তা তো আর নামজুন দেখতে পারছে না। দেখলে বুঝতে পারতো তার অবস্থা। বর্তমান বলা কথাটি কখনোই বলতো না। তাহলে এর অবস্থার জন্য দায়ী তো আপনারা আব্বু। জেহব কেন ওর কাছে যাবে? জেহব যেতে চাইবে দেখে কি যেতে দিতে হবে আব্বু? একবার তো বোঝা উচিত ছিল আপনার। তে মেয়ে আর জেহব এক অপরিচিত ছেলে। যতই হোক না ও আমার বন্ধু, তের কাছে তো ও একজন অপরিচিত ব্যক্তি, তাই না? তারপর আবার একা ওকে জেহবের কাছে পাঠিয়েছেন। নামজুন আর জিন দুজনে চুপসে যায়। জাঙ্কুকের কথা সত্য, তাদেরই ভুল। জেহব এসেছিল বাসায়। তাদের দুজনের সাথে কথা বলার পর তেকে দেখার ইচ্ছে পোষণ করেছিল সে। জিন প্রথমে না করেছিল, কিন্তু নামজুন তৎক্ষণাৎ জেহবকে তের সাথে সাক্ষাৎ করার অনুমতি দেয়। তাই আর জিন স্বামীর উপরে আগ বাড়িয়ে কিছু বলতে পারেনি। জেহব এবং তে একান্তভাবে সাক্ষাৎ করেছিল। পরিশেষে জেহব চলে যাওয়ার পরই তে কেমন উগ্র আচরণ শুরু করে। কান্নাকাটির থেকে শুরু করে নিজেকে আঘাত অব্দি করেছে। তারপর রুমে গিয়ে নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। ক্ষণের মাঝে কি থেকে কি হলো তার কিছুই বুঝতে পারেনি জিন এবং নামজুন। জাঙ্কুককে কল দেওয়ার ঘন্টা খানেক বাদেই চলে এসেছিল সে। তেকে দরজা খুলতে শতবার বলার পরেও খুলেনি সে। আমাদের ভুল হয়েছে বাবা, বড্ড বড় ভুল হয়েছে, কিন্তু এখন কিছু একটা কর। মেয়েটা খারাপ কিছু করে ফেললে ওর বাবা মার কাছে সারা জীবন আমরা অপরাধী হয়ে থাকবো। উল্টো পাল্টা কথা বলা অফ করো আম্মু। তে এমন মেয়ে না, যথেষ্ট জ্ঞান আছে ওর মাঝে। উল্টো পাল্টা কিছুই করবে না ও। পরবর্তীতে জাঙ্কুক নিজের বিচক্ষণতার সঙ্গে দরজা খুলে ফেলে। জিন এবং নামজুনকে কড়া নির্দেশ দেয় যাতে তারা ভিতরে না ঢুকে। তারপর সে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। রুমটা খুব বেশি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না কালো কুচকুচে আধার ব্যতীত। জাঙ্কুক অন্ধকারের মাঝে হেঁটে এগোয় সামনে। তে আশেপাশে নিস্তবতা আর সার। তে রুমে ঠিক কোথায় আছে এবং থাকতে পারে তা নিয়ে সেকেন্ড খানেক ব্যয় করে চিন্তা করলো সে। পরিশেষে চোখ খুলে সে কাবারের দিকে এগোয়। কান্নার শব্দটা তীব্রতর হয়ে তার কানে এসে প্রতিফলিত হচ্ছে। তার মানে তে কাবারের পাশেই আছে। সঠিক জায়গায় দাঁড়াতে জাঙ্কুক অনুভব করে তাকে কেউ লতা পাতার ন্যায় আঁকড়ে ধরেছে। সময় অতিবাহিত হলে জাঙ্কুক অনুভব করে তেকে। লম্বা লম্বা শ্বাস ফেললো সে। এক হাতের চুলে গলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? দরজা বন্ধ করে বসে আছো যে? কান্নাকাটি করছিলে মা বলল। কেউ কি তোমাকে কিছু বলেছে তে? জাঙ্কুকের নম্রতা তের বরফ গলিয়ে দেয়। সে কিছুটা শান্ত হয়। আস্তে ধীরে জাঙ্কুকের থেকে সরে আসতে নিলে জাঙ্কুক তাকে চেপে ধরে নিজের সাথে। মাথা নিচু করে থুতনি তার ঘাড়ে স্থাপন করে। খুব সন্তর্পণে নিজের ঠোঁট দুটো ছোঁয়ায় তের কাঁধে। তারপর ধীর কণ্ঠে বলল, যেতে দিচ্ছি না তো তোমায়, সো ছাড়াছাড়ি ছুটাছুটি অফ করো। নিতে এসেছি তোমায়। তে খুশিতে গদগদ প্রায় মাথা এলিয়ে দিয়ে সে গম গম সুরে বলল, সত্যি আমাকে এখান থেকে নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাবো আজই, তৈরি হও। আগে ছাড়ুন তো, বাসায় গিয়ে আপনি কোলে নিয়ে বসে থাকলো আমি আর কিচ্ছু বলবো না, প্রমিস। তের উত্তেজনা দেখে জাঙ্কুক খুশি না হয়ে বরং কেমন মন মরা হয়ে যায়। তো
তবুও সে বাহিরে নিজের হাস্যরত মুখটা বহমান রাখে। জাংকুকের মন মরা হওয়ার কারণ কেন জানি তার মনে হচ্ছে তার মা বাবা কেউ না কেউ তো তেকে কষ্ট দেয়, সহ্য করতে পারে না, অথবা অন্য কিছু, নয়তো বা তে যেতে এত উদ্যোক্তি কেন হবে। আগে তো এই বাসায় আসার জন্য কত বাহানা করতো, হঠাৎ মধ্যখানে কি হলো? কিছু দায়ী নয় তো এর জন্য? জাংকুক ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে দেখলো তে অতি প্রফুল্লতা নিয়ে নিজের জামা কাপড় প্যাক করছে। কান্না করার পর অদ্ভুত এক মোহনীয় স্নিগ্ধতা যেন তাকে গ্রাস করেছে। ঠোঁটের কোণে হাসিটা চমৎকার লাগছে, একদম জীবন্ত। অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে রইল জাংকুক। তেকে এখান থেকে নিয়ে গেলে যে বিপদ, সাংঘাতিক বিপদ। সে বিপদ জাংকুক সামলে দিবে কি করে এবার? এখানেও কিছুতেই রেখে যেতে পারছে না সে তেকে। জাংকুক হঠাৎ উৎকণ্ঠিত দৃষ্টি মেলে বলল, কাঁদছিলে কেন বললে না তো তে? কি হয়েছিল তোমার? এর সঙ্গে সঙ্গে কেমন উদ্ভট হয়ে যায়, মুখ পান ছুটে করে তুলল সে। উগ্র দৃষ্টিতে তাকালো জাংকুকের দিকে। সে দৃষ্টি দেখে জাংকুক দু কদম পিছিয়ে যায়। তার হঠাৎ করে কেমন করে উঠল বুকের ব্যথা। তের হয়েছেটা কি? তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওইটা সম্পর্কে আমি কিছু বলতে চাই না, আপনিও আমায় জোর করবেন না, একদমই না। আচ্ছা কিন্তু এর পরবর্তীতে শব্দটা কর্ণধারে আসতে দিল না তে। চটজলদি সে ওয়াশরুমে চলে যায় হাতে একটা ড্রেস নিয়ে। তের বর্তমান ব্যবহার খুবই অপরিচিত লাগলো জাংকুকের কাছে। এই কেমন তেকে দেখলো সে? এ তো একদম অচেনা এক নারী, কিশোরী নয়। এমন চাহনি কিশোরীরা দিতে পারে বুঝি? এমন ভয়ঙ্কর সুচালো দৃষ্টি আঘাতপ্রাপ্ত লাগে নিজেকে জাংকুকের। আহত দৃষ্টি নিয়ে সে তাকিয়ে থাকে ওয়াশরুমের দরজার দিকে। জিমিন প্রচুর বিরক্তি নিয়ে বসে আছে। সামনে তার বসে আছে সুগা, অসহায় চাহনি তার। বারবার কিছু বলার জন্য সুগা ঠোঁট দুটো প্রসারিত করতে নিলেই জিমিন আঙুল উঁচু করে তাকে শাসিয়ে বলে, একদম কথা বলবে না তুমি। সুগার ধৈর্য ধরতে পারে না। ধৈর্য হারা হয়ে সে জিমিনের হাত দুটো চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, জিমিন মেরি জান, এমন করছো কেন জান? আমি কি কোনো ভুল করেছি? ভুল করলে বলো, শাস্তি দাও, তবু আমায় এমন চুপ করে রাখিও না। জিমিন এক ঝটকায় তাকে ঝাড়ি মেরে সরিয়ে দেয়। ফের সে তার ডান হাতের আঙুল উঁচু করে নিয়ে বলল, একদম জান করবে না সুগা, তাহলে দিবস দিয়ে দিব তোমাকে আমি। সুগা জিমিনের কথা শুনে শুষ্ক ঢোক গিলে চোখ দুটো ছোট ছোট করে নিয়ে বলল, আচ্ছা থুক্কো জান, আর বলবো না। তাহলে কি ডাকবো তোমায়? বাবু, সোনা, কলিজা, ফুসফুস, কোনটা ডাকবো বলো তুমি? আমি সেটা বলেই তোমাকে ডাকবো। এই আমার সামনে মেয়েদের মতো ন্যাকামি করবে না তো? করবো না ন্যাকামি, ওকে? এবার বলো, আমার সাথে কথা বলছো না কেন তুমি? আজকে যে আমি এত অসুস্থ ছিলাম, সারাদিন একবারও খোঁজ নিয়েছো তুমি? বাবা হতে যাচ্ছ তুমি সুগা, এখন এমন খাপছাড়া চলাফেরা করলে কিভাবে হয়? আজ যদি আমি মরে যেতাম তাহলে আমার বাচ্চাটাও দুনিয়া দেখার আগে চলে যেত। আমাকে তুমি পছন্দ করে বিয়ে করনি, না কখনো আমাকে তুমি পছন্দ করে বিয়ে করনি, না কখনো আমায় ভালোবেসেছো। তাই হয়তো আমার প্রতি কোনো রকম চিন্তা ভাবনা নেই। আমি মারা গেলেও তোমার কিছু যায় আসবে না, কিন্তু একটিবার তো নিজের সন্তানের কথা চিন্তা করো। আমাকে নাই পছন্দ করতে পারো তুমি, কিন্তু নিজের সন্তানকে নিয়ে এত হেলাফেলা করো কেন? সুগা স্তব্ধ। জিমিন কাছে। সুগা যে তাকে এখনো মেনে নিতে পারেনি এটা মনে পড়লেই ইচ্ছে করে জিমিনের মরে যেতে। এই 3 বছর কি একটু অনুভূতি জাগ্রত করতে পারেনি সে সুগার মনে? তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তো আমি তোমাকে ভাষায় বর্ণনা করতে পারবো না জিমিন, আর না বর্ণনা করলে তুমি বিশ্বাস করবে না। তাই আমি কোনো কথা বলতে চাচ্ছি না আপাতত। আমি তোমার অসুস্থতার সময় পাশে ছিলাম না ঠিকই, কিন্তু অপর প্রান্ত থেকে আমি যে ছটফট করে মরেছি তা হয়তো তুমি দেখোনি, জানো না। নেক্সট টাইম এরূপ কথা তুলবে না জিমিন, আমি টলারেট করব না। সুগা কটকট পায়ে বেরিয়ে যায় রুম হতে। জিমিনের কথাই সত্যি, সে আজকাল বড্ড বেশি কেয়ারলেস হয়ে গিয়েছে। জিমিনের যে সময়টাতে তাকে সব থেকে বেশি দরকার, সে সময়টাতে সে বেখেয়ালিপূর্ণ আচরণ শুরু করেছে। কিন্তু এটা ওর দোষটা কোথায়? সব দোষ তো জাংকুকের। জাংকুককে নিয়ে ভাবতে ভাবতে সে আজকাল বড্ড এলোমেলো হয়ে পড়েছে। জাংকুক তার রক্ত সম্পর্কহীন ভাই, তার এই বিপদের সময় সুগা কি বাসায় হাত পা গুটিয়ে বসে থাকবে? ফোন দেখে সুগা, জাংকুকের একটা কলও এখনো অব্দি আসেনি। কি হলো কে জানে? তে ঠিক আছে তো?